দফার ভোটের নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৃতীয় দফার নির্বাচন শেষ হলো এবং তৃতীয় দফার নির্বাচন পর্ব শেষ হওয়ার মাত্রই আরও একবার সংখ্যালঘু তাসটাকে নিয়ে নতুন করে খেলা শুরু হয়ে গেল। একদিকে দ্বিতীয় দফার ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন যেন ভোট ভাগ না হয়ে যায়, মূলত আব্বাস সিদ্দিকীর কথা ভেবেই। আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে যদি সংযুক্ত মোর্চার দিকে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ চলে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি। এই ভাবনা থেকেই সংখ্যালঘু ভোট এক জায়গায় যাতে পড়ুক একথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে জনসভায় এসে সেই সংখ্যালঘু অস্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অস্ত্রকেই পাল্টা তার দিকে ঘুরিয়ে দিলেন, পাল্টা আক্রমণ করলেন। তৃণমূলের পাশাপাশি আক্রমণের তীর ঘোরালেন নির্বাচন কমিশনের দিকেও। একবার দেখে নি। সংখ্যালঘু ভোট নিয়ে মমতার কৌশল ভেস্তে দেওয়ার চ্যালেঞ্জ ছিল, আর তাই মঙ্গলবার ভোট প্রচারে মোদীর হাত থেকে বেরোলো নতুন তাস। সংখ্যালঘু ইস্যুতেই তৃণমূলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। कि आप जिनके भरोसे चुनाव के मैदान में थी वे भी अब आपसे चले गए हैं और आप पब्लिकली उनको कह रही हो मुसलमानों एक हो जाओ, मुसलमानों एक हो जाओ, मुसलमानों एक हो जाओ, मुझे बचाओ, मुझे बचाओ, मुझे बचाओ। मुस्लिम भी आपसे दूर हो गए हैं। आपको पब्लिकली ऐसा कहना पड़ रहा है। इसी से पता चलता है कि आप इलेक्शन हार गई है। রাজনৈতিক মহলের বড় অংশই বলছে মমতা যে অস্ত্রে শান দিয়েছেন সেটাই ভোতা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। গত শনিবার সংখ্যালঘু ভোট ভাগ না করার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর হিন্দু মুসলমানে ভাগাভাগি করার চেষ্টা করছে, আর মুসলমান ভোটটাকেও ভাগ করার চেষ্টা করছে। যদি আপনারা এনআরসি না চান, এনপিআর না চান, কে না চান, বাংলায় হিন্দু মুসলমান ভাগ করতে না চান, সংখ্যালঘু ভাই বোনেরা আমার, ওদের একটা ভোটও দেবেন না। রাজ্যে ভোট পর্ব যত গড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে ততই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সংখ্যালঘু ভোট। তৃণমূলের ঘাঁটিতে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আব্বাস সিদ্দিকীর দল। মঙ্গলবার ক্যানিং বগড়াহাটে একাধিক জায়গায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ। এই পরিস্থিতিতে ঘুরিয়ে কি সংখ্যালঘু ভোটারদেরও বার্তা দিলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে তৃণমূলের কৌশল ভেস্তে দেওয়ারও চেষ্টা করলেন। अगर हमने कहा होता कि सारे हिंदू एकजुट हो जाओ, बीजेपी को वोट दो, तो दीदी ये इलेक्शन कमीशन हमें 8-10 नोटिस भेज देता। प्रधानमंत्री को भी नोटिस आती, अध्यक्ष को भी आती, उम्मीदवार को भी आती। अरे इतना ही नहीं, सारे अखबार देश के पहले पेज पर भरे पड़े होते और दुनिया भर के एडिटोरियल लिख करके हमारे बॉल नोच लिए होते। একের পর এক ঘটনায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে তৃণমূল। রাজনৈতিক মহল বলছে পাল্টা এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিলেন মোদী। তার টার্গেট একেবারে স্পষ্ট, কমিশনের উপর পাল্টা চাপ তৈরি। কমিশন নিয়ে তৃণমূলের অভিযোগ ভোতা করা। ভোট পণ্ডিতরা বলছেন তৃতীয় দফায় এসে আরও একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন নরেন্দ্র মোদী। মোকাবিলার চ্যালেঞ্জ এবার তৃণমূলের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আপনারা আমাদের আজকের আলোচনায় যারা রয়েছেন তারা হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশ্বজিৎ দেব, বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি, সিপিআইএম নেতা সব্যসাচী চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের নেত্রী জয়া দত্ত এবং রাজনৈতিক বিশ্লেষক উজ্জ্বল চৌধুরী। আমি শঙ্কু এটা আপনার কাছেই প্রথমে যাই। এই যে সংখ্যালঘু ভোট নিয়ে আজকে দেখলাম নরেন্দ্র মোদী এইভাবে আক্রমণের তীর হানলেন, কি বলবেন? কেন হঠাৎ এই দিকে আপনাদের নজর পড়ল?
দেখুন, নজরের কোনো বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট করে বলেছেন আজকে, এবং আপনি জানেন যে আমাদের দলের তরফ থেকে আমরা এফআইআরও করেছি, কারণ মুসলিম কোনো একটি ধর্মের ওপর ভিত্তি করে ভোট চাওয়া এটা অপরাধের সামিল, এটা করা যায় না, এটা উনি করছেন। এবং আজকে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে সন্তুলনটা বিগড়েছে, এটার জন্য উনিই দায়ী। কারণ গত 10 বছরে উনি লাগাতার 30%-এর জন্য কাজ করে গেছেন, বাকি 70% বঞ্চিত হয়েছেন। উনি ভুলে গেছেন যে প্রশাসনে যখন উনি বসবেন তখন উনি 30%-এর মুখ্যমন্ত্রী নন, তো উনি 100%-এর মুখ্যমন্ত্রী। কিন্তু উনি যে কাজ করেছেন তাতে উনি 30%-এর জন্য করে গেছেন, যেটা নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন তিনি যে বিগত দিনগুলোতে যেভাবে কাজ করছেন তাতে কোথাও তিনি নির্দিষ্ট করে কোনো একটি সম্প্রদায়ের জন্য করেননি, তিনি সমগ্র ভারতবাসীর জন্য করছেন। এই পার্থক্যটা উনি বুঝতে পারেননি বলে এই এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিশ্বজিৎবাবু কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণটা আমি শুনছিলাম এক্ষুনি, উনি কিন্তু কোথাও বলেননি যে মুসলমানরা সবাই আমাকে ভোট দাও। উনি যেটা বলেছেন যে হিন্দু মুসলমান ভোট ভাগ করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানদের মধ্যে স্পেসিফিক্যালি বলেছেন সংখ্যালঘু ভোট একত্রে পড়ে। আমার কথাটা শেষ করতে দিন, হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা হচ্ছে, এবং এই ভাগাভাগির প্ররোচনায় আপনারা পা দেবেন না। আপনারা দেখবেন আপনাদের ভোটও যাতে একসাথে থাকে, এবং হিন্দু মুসলমানদের মধ্যে যে ভাগাভাগি করার চেষ্টা করছে সেটা যাতে না করতে পারে। বিজেপিকে একটাও ভোট দেবেন না আপনারা, এই কথা বলেছেন। আরে না না, উনি সরাসরি মুসলিম ভোট চেয়েছেন, সেটাকে টুইস্ট করে কোনো টুইস্ট করা হয়নি, এমন ভাবে টুইস্ট করে, আরে কোনো টুইস্ট করা হয়নি। বিশ্বজিৎ সরাসরি মুসলিম ভোট চেয়েছেন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম কার্ড খেলেছে, একেবারেই না। এটাকে টোটালি ভালো করে দেখুন, বাইটটা ভাবে একটা টুইস্ট করে আবার একবার বাইটটা শুনে নিন। সরাসরি মুসলিম ভোট চাইছেন, আমরা এফআইআর করেছি, আমাদের অভিযোগ নির্দিষ্ট। আপনি ভালো করে বাইটটা শুনে নিন না একবার। আমি শুনেছি বাইটটা, আমি বক্তব্যটা শোনাবো, আমি আরেকবার সত্যি শোনাবো, কারণ এই বক্তব্যে নির্দিষ্টভাবে কি বলেছেন এক্স্যাক্টলি সেটা আমি শোনাবো। একটু পরেই আমি শোনাচ্ছি, তার আগে সব্যসাচী একটু আপনাকে যাই। সব্যসাচী, আপনি কিভাবে দেখছেন এই জায়গাটাকে? দেখুন, প্রথমত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা প্রত্যেকেই দুটি দল পশ্চিমবাংলার ভোট ব্যাংককে নিয়ে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট করতে চাইছেন, এই কথাটা আমরা বারংবার বলে আসছি। আজকে বলে নয়, এই ঘটনার সূত্রপাত সেই 2014 সাল থেকে। আমরা দেখেছি আজকে মমতা দেবী বলছেন যে এনপিআর এনআরসি সিএ করবেন না। আপনারা জানেন কি, হাওড়া পুরসভার মেয়র ছিলেন ডক্টর রতিন চক্রবর্তী, তার আমলে হাওড়া পুরসভা এনপিআর এর কাজ করেছিল, এনপিআর এর কাজ হয়েছিল, এনপিআর এর ডেটা নেওয়া হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা এনপিআর এর ডেটা গ্রহণ করেছে, আজকে রতিন চক্রবর্তী বিজেপির প্রার্থী হয়েছে। আসলে এই দুটি দল একে অপরের পরিপূরক, ধর্মের ভিত্তিতে শ্রমজীবী মানুষকে বিভাজিত করতে চাইছেন, এবং তার জন্যই তারা এই উদ্দেশ্যেই আজকে এই কথা হিন্দু ভোট এই করতে। আগামী এই ইস্যুটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, কে কিরকম অবস্থান নিচ্ছেন। সব্যসাচীদা অনেক কথা বললেন, সব্যসাচীদা বললেন 2014 থেকে, না ঠিক তা নয়, এটা হচ্ছে 2010 থেকে, যখন মুসলিম রিজার্ভেশন হলো পশ্চিমবঙ্গে ইন দ্য গাইস অফ ওবিসি, ঠিক তখন থেকেই। আর সব্যসাচীরা আজকে বলে ধর্ম নিরপেক্ষতার কথা, মানে এর কথা, তো ওনাদের জোট নতুন যে ফুরফুরাকে ওনার মাথা চাপিয়েছেন, তিনি ধর্ম নিরপেক্ষ। তিনি বারবার তার বিভিন্ন সভা থেকে যে মন্তব্যগুলো করেন সেগুলো ধর্ম নিরপেক্ষতা। আর মমতা দেবী যেগুলো বললেন আজকে, যেগুলো শুনলাম, উনি বলছেন মুসলিম সমাজ একত্রিত হয়ে আমাদের ভোট দিন। তাও ভাগ্য ভালো আজকে উনি মুসলিম সমাজকে অন্তত মুসলমান সমাজটা বলছেন, নাহলে সাধারণত উনি ওদেরকে দুধেল গরু বলে অ্যাড্রেস করে থাকেন, তাদের ভোটটা চাইছেন। এবার ভোট চাওয়ার ক্ষেত্রে একটা জিনিস হিসাব করে দেখুন না, এদের জন্য উনি করেছেনটা কি, 30% তোষণ করেছেন, কিন্তু ওদের উন্নয়নের কথা ভাবেননি। আজকে ভোট চাইছেন না, আসলে ব্যাপার উনি আর্তনাদ করছেন এটা বলে যে বিজেপি ক্ষমতা যাও না আছে, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে মমতা আমার আপনার কাছে প্রশ্নটা শুনুন। যদি কেউ বলেন মুসলিম সমাজ আপনারা একত্র হয়ে আপনারা ভোটটা দিন, তাহলে
তার উত্তরে বিজেপি কি যদি বলে যে হিন্দু সমাজ আপনারা একত্র হয়ে ভোট দিন, আপনারা বলবেন না এটা সাম্প্রদায়িক কার্ড? মমতা আপনারা বলবেন না এটা বন্দ্যোপাধ্যায় হিন্দু এমন তাস একজন খেলছে? নেত্রী, তিনি আপনারা এইভাবে বলছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তিনি একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে ধর্মের নামে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন করতে দেয়নি। সংখ্যালঘু সংখ্যাগুরুর ভেদাভেদ মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। বিজেপি নামক যেই দলটি ভারতবর্ষ বাংলাকে দখল করবার যে মরিয়া পরিকল্পনা করছে, যে মরিয়া পরিকল্পনা করছে, আমার তো সন্দেহ হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নাকি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান। তাই দিদি সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো ভেদাভেদ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা যখন করে, সংখ্যালঘু সংখ্যাগুরু দেখে দেয় না, প্লিজ একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছেন, আমি আরো একবার শোনাচ্ছি। বন্ধু এসছে আর ফুরফুরা শরীফের একটা চ্যাংড়াকে নিয়ে সে কয়েক কোটি টাকা খরচা করে কমিউনাল স্লোগান দিচ্ছে আর হিন্দু মুসলমানে ভাগাভাগি করার চেষ্টা করছে আর মুসলমান ভোটটাকেও ভাগ করার চেষ্টা করছে। যদি আপনারা এনআরসি না চান, এনপিআর না চান, কে না চান, বাংলায় হিন্দু মুসলমান ভাগ করতে না চান, সংখ্যালঘু ভাই বোনেরা আমার, ওদের একটা ভোটও দেবেন না। আমি আসবো, তাহলে এই বলেছেন, আমি আরো 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 নির্দিষ্টভাবে অন্য কোথাও কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। তার আগে আমি একবার চলে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের আরেকজন অতিথি উপস্থিত হচ্ছেন, সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি। কান্তিবাবু আপনাকে স্বাগত জানাই। কান্তিবাবু, আজকে ভোট কিরকম হলো আপনি বলবেন? আপনার কাছে আরো এই জন্য প্রশ্ন, আপনি থাকেন মাটির কাছাকাছি, বলুন প্লিজ, অথচ আপনি ভোটে হেরেছেন এর আগে দেবশ্রীর কাছে। দেখুন অঞ্জনবাবু, আপনি তো রাজনীতি বিশ্লেষণ করেন। আচ্ছা আপনি বলুন তো, আমি দুবার হেরেছি, 46-47% ভোট পেয়ে হেরেছি। আমি ভোটে হারা যেতে এটা মনে করি না। কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছি? কখনো বলতে পারবেন যে আমি শতাংশের দিক থেকে কম ভোট পেয়েছি না বেশি পেয়েছি? পশ্চিমবাংলায় এমন একটা আসন দেখাতে পারবেন? গত 2016-তে 1200 ভোটে হেরেছি, কিন্তু প্রায় 47% প্রায় ভোট পেলাম। এখানে হয় যেটা সেটা অন্য। 2016 সাল যদি বলেন, আমি প্রায় 46 থেকে 46.5% ভোট, এখানে একটা বামপন্থী দল ছিল 12,000 ভোট পেয়েছে। বিজেপি যার কথা বলছেন এতক্ষণ ধরে, সেই বিজেপি এখানে ছিল 14,000 ভোট। বিজেপি 2016-তে হয়ে গেল 3,000, আর অতি বামপন্থী একটি দলের 12,000 ভোট হয়ে গেল 2,000। এ তো এদিক আর ওদিক করা, পেছনে তো যদি বলেন যে একটা গভীর ষড়যন্ত্রের শিকার আমি, একেবারে মহাভারতের অভিমন্যুর মতো বধ। পশ্চিমবাংলার 46% ভোট পেয়ে কোনো প্রার্থী হেরেছে কিনা একটুখানি পরিসংখ্যান দেখে আমাকে বলবেন। সুতরাং হারা যেতে আমি মনে করি। কান্তিবাবু আমাকে একটা কথা বলুন, সমর্থনটা কত? কান্তিবাবু এবারে বলা হচ্ছে সিপিআইএম লড়ছে দুরকম মুখ নিয়ে। একদিকে তরুণ প্রজন্ম যাদের ওপর নতুন করে ভরসা করতে চাইছে, আরেকদিকে আছেন কান্তি গাঙ্গুলি, প্রবীণ সেই নেতা, বহুদিনের বিধায়ক, সেই প্রবীণ মুখ যিনি মাটির কাছে থাকেন, তারও ভরসা। এই দুয়ের সংমিশ্রণে থাকা সিপিআইএম পার্টি বা সংযুক্ত মোর্চা, তার কি আদৌ কোনো সম্ভাবনা দেখছেন কোনো জায়গায় জিতবার? আপনার কেন্দ্রটা বাদ দিয়ে আমি বলছি, আপনার কেন্দ্র নিয়ে পরে আলোচনা করবো। ধরুন আপনাকে আমি স্ট্রেট বলি, আমি পেঁচিয়ে কথা বলার অভ্যেস আমার নেই। ওই আপনারা যা সন্ধেবেলা সান্ধ্যবাসর বসান, ওতে আমার ভালো লাগে না, এটা বলে রাখছি আপনাকে। যাই হোক, আপনি যে কথাটা বলছেন সেই কথাটার জবাব দিন। আপনি প্রশ্নটা করেছেন প্রবীণ আর নবীন, এটা তো আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, পার্টির সিদ্ধান্ত। প্রবীণরা পরামর্শ দেবে, নবীনরা আরও উৎসাহ উদ্যোগ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বে, নেতৃত্ব দেবে, তাদের তৈরি করার কাছ থেকে আমাদের। আমি যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম, আপনি আরেকটা কী প্রশ্ন করেছিলেন জানি?
সংযুক্ত মোর্চা, একটা কথা মনে রাখুন, গত লোকসভা ভোটে আমরা 7% ভোট পেয়েছি। কটা সংযুক্ত মোর্চা বাম আইএফএস জোট পাবে আমি সেই হিসেব নিকেশ করতে যাচ্ছি না, কিন্তু আপনাকে আমি বলে দিতে পারি যে এই সংযুক্ত মোর্চা 7% থেকে অন্ততপক্ষে 25-30% সমর্থন মানুষের পাবে, এটুকু আপনাকে আমি বলতে পারি। বলুন আপনি আর কি আছে? আপনারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়েছেন, আছে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনায়। আব্বাস সিদ্দিকী, তার জনপ্রিয়তা, সংযুক্ত মোর্চার প্ল্যাটফর্ম, এই সবটা মিলিয়ে যদি সংখ্যালঘু ভোট ব্যাংককে, সংখ্যালঘু ভোট সেখান থেকে অনেকটা অংশ সংযুক্ত মোর্চার দিকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি, লাভ বিজেপির, এইভাবে তারা অঙ্কটাকে দেখছেন। এক কথা বলতে পারি, আব্বাস সিদ্দিকীর আমি দুটো সভাতে ছিলাম। আব্বাস সিদ্দিকী যদি মুসলমান হয়ে অপরাধ করে থাকে তাহলে কিন্তু একটা ভুল ভাবনা, চিন্তা এবং অন্যায় করা হবে। সে প্রথম বক্তৃতাতে শুরু করে, আমি একজন ভারতীয়, আমি ভারতীয় বলে আমি গর্বিত, আমি একজন বাঙালি, আমি বাঙালি হয়ে গর্বিত। আর তার দলটা মুসলমানদের দল না, তার দলটা হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য দল। এ তো আমার পাশে মন্দির বাজার, সেখানে তো একজন শিডিউল কাস্ট প্রার্থী। কেন এইসব বদনাম দেওয়া হচ্ছে? আমি অন্য কথা বলছি, এই নবীন প্রজন্মের মধ্যে মুসলমান বলে আব্বাস সিদ্দিকী, সেও তো একজন দেশপ্রেমিক। আমার তো মনে পড়ে মৌলানা ভাসানী যে উদাত্ত কণ্ঠে ভাষণ দিতেন, যে বাগ্মিতা তার ছিল, এ তো নতুন করে আমি যেন খুঁজে পাচ্ছি, নতুন একটা মৌলানা ভাসানী জন্ম নিচ্ছে বাংলার মাটিতে, ভারতের মাটিতে। তার সম্পর্কে এত কুৎসা কেন? সে একটাও সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করেছে? কখনো করেনি। ভবিষ্যৎ কী হবে সেটা ভবিষ্যৎ। কান্তিবাবু, আপনার জিতবার সম্ভাবনা কতটা? আর কি প্রশ্ন আছে আপনার? আপনার জেতার সম্ভাবনা কতটা? আপনি কি কথা বলি না, হারা জেতা আমার কাছে, আমি ইম্যাটেরিয়াল। আমার আমি জানি, আমি লড়েছি, মানুষের কাছে গেছি, বিভিন্ন সুন্দরবনের বিষয়ে মানুষকে সচেতন করতে পেরেছি। সুন্দরবনের নদীবাঁধ, সুন্দরবনের বাদাবন, সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা, সুন্দরবনের কোল্ড স্টোরেজ, এই সব নিয়ে আমার মানুষের কাছে যাওয়া। আমি মনে করি এই নির্বাচনে প্রার্থী করেছে সুন্দরবন। এই সুন্দরবনে যে 46 লক্ষ মানুষ, তাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে যে পরিবেশগত বিষয়, বাতাবরণগত বিষয়, নদীবাঁধ সংক্রান্ত বিষয়, একটু অভিমান হয়। আপনাকে জেতালো না আপনার কেন্দ্র? একটু অভিমান হয় আপনাকে জেতালো না আপনার কেন্দ্র দুবার? শুনতে পাচ্ছেন? আমি একটু অভিমান হয়। বলছি যে আমি কত শতাংশ ভোট পাই, কত মানুষের সমর্থন পাই, কত মানুষের দরজায় গিয়ে মানুষের কথা বলতে পারি, এইখানেই আমার নির্বাচনে দাঁড়াবার সার্থকতা। তবে এক কথা বলতে পারি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলছিলেন, বলুন এক কথা। যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। ছোট্ট একটা বিরতির আশীর্বাদ, বিরতির পর খুব দ্রুত ফিরে আসি। কান্তিবাবু যেটা বললেন, যদি এটাই হয়, আব্বাস সিদ্দিকী যদি তার জনপ্রিয়তা এইভাবে থাকে, তাহলে বিশ্বজিৎ বাবু আপনারা কিন্তু আশঙ্কার, উদ্বেগের কারণ রয়েছে। কারণ সংখ্যালঘু যে মানুষ, তাদের একটা বড় অংশে, অন্তত দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু ভোট ওদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা নিয়েই আপনাদের উদ্বেগ প্রকাশিত হচ্ছে। ফিরে এলাম বিরতির পর। আছি আপনার রায়ে, আলোচনা করছি তৃতীয় পর্যায়ে নির্বাচনে হয়ে যাওয়ার পর কে কোথায় দাঁড়িয়ে এই অবস্থায়। এবং এটা বলা দরকার যে তৃতীয় পর্যায়ে নির্বাচন কিন্তু তুলনামূলকভাবে অপেক্ষাকৃত হাই প্রোফাইল কিছু ঝামেলা দেখলাম আমরা। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল হোক, অথবা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী হোক, তাদের উপর মারধর হামলার ঘটনা হলো, নির্মল মাঝির
স্বপন দাশগুপ্ত, তাদের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল। এসবের মধ্যে দিয়ে কিন্তু হাই প্রোফাইল হামলার ঘটনা ঘটলো। আমরা তা নিয়ে আলোচনা আসবো, তবে তার আগে একটা কথা বলি যে ইতিমধ্যে আরেকটা বিষয়, একদিকে যেমন সংখ্যালঘু দিকটা নিয়ে আলোচনা করছিলাম, আরেকটা বিষয় এবার আরও বেশি করে সামনে এলো গত দুটো পর্যায়ে, সেটা বেশি আসেনি। কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার, কোট আনকোট অপব্যবহার, কোট আনকোট। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলেন টুইটে, মঞ্চে, সর্বত্র, যে আসলে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে, করছে বিজেপি। এবং বিজেপি পাল্টা বলল, নরেন্দ্র মোদী বললেন বাহিনী তো মমতা বন্দ্যোপাধ্যায় একসময় চাইতেন, এখন হঠাৎ কী হলো? এই নিয়ে অর্থাৎ বাহিনী এই ইলেকশনে, এর আগের পর্যায়গুলো দেখছিলাম ইভিএম, ভিভিপ্যাট, এগুলো একটা চরিত্র হয়ে যে চরিত্র হিসেবে থাকবে আগামী দফার নির্বাচনগুলোতেও। গত দুটো পর্যায়ে কেন্দ্রীয় বাহিনীকে তেমনভাবে চরিত্র হয়ে উঠতে দেখিনি। তৃতীয় দফা থেকে দেখলাম কেন্দ্রীয় বাহিনী চরিত্র হতে শুরু করলো। এবার শাসক দলের গলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো স্ট্রংলি। একবার দেখে নিই। আরামবাগের প্রার্থী সুজাতা মণ্ডল খান নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়। হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সুজাতার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। গোঘাট কেন্দ্রের ফুলজলা প্রাথমিক বিদ্যালয়ের 59 ও 60 নম্বর বুথে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ভোটাররা। অভিযোগ উঠেছে ভোটারদের মারধরেরও। আরামবাগের একটি বুথে আবার তৃণমূল বিজেপি সংঘর্ষ হলেও বাহিনীর জওয়ানরা নীরব দর্শক ছিলেন বলে অভিযোগ। উল্টো ছবিও রয়েছে। খানাকুলের একটি বুথে ভোটারদের পাহারা দিয়ে বুথে নিয়ে গিয়ে ভোটদানের ব্যবস্থা করেছেন বাহিনীর জওয়ানরা। তার মধ্যেই তৃতীয় দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি তৃণমূল সংঘাতের আবহ। বাহিনীকে কাঠগড়ায় তুলে তৃণমূল নেত্রীর টুইট। কেন্দ্রীয় বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহার করা চলছেই। ক্রমাগত অভিযোগ জানানোর পরেও নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায়। উর্দি পরা জওয়ানদের বহু জায়গায় খোলাখুলি তৃণমূল কর্মীদের ভয় দেখানো এবং একটি দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করছেন। কোচবিহারের মাথা ভাঙায় নির্বাচনী জনসভায় আবার মোদীর নাম করেই বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে সরব হয়েছেন মমতা। যে সেন্ট্রাল পুলিশকে দিয়ে দাঙ্গা করানো হচ্ছে, তাদের দিয়ে ভোট দখল করানো হচ্ছে, তাদের দিয়ে ভোট ছাপ্পা দেওয়ানো হচ্ছে, তাদের দিয়ে মহিলাদের মারা হচ্ছে, তাদের দিয়ে বেটি মারা হচ্ছে, এ আমি কোনোদিন দেখিনি। ভয় দেখানো, পক্ষপাতিত্ব, গেরুয়া শিবিরের হয়ে কাজ করা ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন ডেরেক ওব্রায়েন। তারকেশ্বরে কি হয়েছে? এক সিআরপিএফ জওয়ান এক নাবালিকার শ্লীলতাহানি করেছে। ওখানকার লোকেরা তাকে জুতো দিয়ে মারধর করেছে, আর তারপর পুলিশ গিয়ে তাকে সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করেছে। মঙ্গলবার রাজ্যে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। কোচবিহার শহরে এবং হাওড়ার ডুমরজলা স্টেডিয়ামে জবাব দিতে ছাড়েননি মোদিও। মমতার বিরুদ্ধেই ঘুরিয়ে দিয়েছেন আক্রমণের অভিমুখ। मांग करती थी कि केंद्रीय सुरक्षा बलों के हाथ में ही चुनाव होना चाहिए। दीदी आप आज उन पर गुस्सा कर रही हैं, उनको बदनाम करने के लिए भाषा बोल रही है, षड्यंत्र कर रही हो। ये दिखाता है कि आप चुनाव हार चुकी है। সবে তৃতীয় দফার ভোট শেষ হলো, বাকি আরো 5 দফার ভোট যত এগোবে তৃণমূল বিজেপি এই সংঘাত আরো উচ্চগ্রামে পৌঁছবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি এই প্রসঙ্গে উজ্জ্বল চৌধুরী রয়েছে রাজনীতি বিশ্লেষক। উজ্জ্বল, একটু আপনার কাছে যাই, এটি বুঝবার চেষ্টা করি। একদিকে সংখ্যালঘু ভোটকে নিয়ে আমরা যেটা দেখলাম, একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং সংখ্যালঘুর নামে, মুসলমানের নামে কেন ভোট চাইছে তা নিয়ে বিজেপির তরফ থেকে পাল্টা বক্তব্য আসছে। এক, দুই, কেন্দ্রীয় বাহিনী যখন চরিত্র হয়ে উঠছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আক্রমণ নিশালা যেভাবে হানছেন, এই দুইয়ের মধ্যে দিয়ে এই দুটো আসলে নির্বাচনের একটা বড় ইস্যু হয়ে আসছে, চরিত্র হয়ে উঠছে এরকম মনে করেন এবং তার কোনো সঙ্গত কারণ দেখেন? প্রথমত প্রথম দুই পর্যায়ে যে ভোট হয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী একটি চরিত্র হয়ে উঠে আসেনি এবং তৃণমূলের পক্ষ থেকে বিরাট কোনো অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হয়নি। কিন্তু তৃতীয় পর্যায়ে যখন হচ্ছে তাহলে বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক
আপ ডাউন ভাবা উচিত নয়, এর পেছনে কিছু ঘটনা আছে। আমি কয়েকটি ফ্যাক্টস দিতে চাই। তারকেশ্বরের বক্তব্যটা এখনই আমরা শুনলাম, তারকেশ্বরের শ্লীলতাহানির অভিযোগ। আমি কিছু ভিডিও দেখেছি যেখানে একটি বাহিনীর বাহিনীর একটি যুবককে কিছু গ্রামবাসী মারছেন। এছাড়া আরেকটা যেটা বলতে চাই, বুথ নাম্বার 189 ফলতা, সিআরপিএফ বিজেপিকে ভোট দেওয়ার জন্য পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছে এবং সেটা ডিস্টেন্স থেকে কিছু ভোটাররা শ্যুটও করেছে। বুথ নাম্বার 124 গোঘাট, সিআরপিএফ বুথের মধ্যে ঢুকে ভোটিং প্রসেস, যেটা ওদের ঢোকার কথা নয়, তাদের এখতিয়ার ভোটের কেন্দ্রের বাইরে, সেখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়েছে। আপনার সোর্স অফ ইনফরমেশন কি মিডিয়া? আপনার সোর্স অফ ইনফরমেশন কি মিডিয়া? মিডিয়াও আছে এবং বিভিন্ন জায়গার কিছু ভোটাররা যারা এগুলো শেয়ার করছে সেই ভিডিও আমি দেখেছি। এখন অবভিয়াসলি আমি যেহেতু ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রতিটার এফেক্টিভনেস আর অথেন্টিসিটি আমি জাজ করতে পারবো না। বাস 4-5টা ভিডিও দেখেছি যেখানে আপনার কেন্দ্রীয় বাহিনী ভোট প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করছে। তারা শান্তি বজায় রাখাটাই তাদের কাজ। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলতে বিশেষ করে চাই যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনটা আছে এবং সেই জায়গা থেকে অধিকাংশই, আজকের কয়েকটা ঘটনা বাদ দিলেও অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে হচ্ছে এখন অবধি। কিন্তু আমরা আজকে কয়েকটি কেন্দ্রে কয়েকজন প্রার্থীকে অ্যাটাক্ট হতে দেখলাম, আইদার তারা ফিজিক্যালি হার্মড হয়েছে বা অন্তত স্লোগানিয়ারিং হয়েছে। সেইখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা বেশি দরকার, ভেতরে নয়, আপনার কেন্দ্রের ভোট কেন্দ্রের ভেতরে নয়। আমি আসবো আপনার কাছে। শঙ্কুদেব এবং কৌস্তব দুজনে হাত তুলছে। আমি কৌস্তব, এটা আপনাকে যাবো প্রথমে, আপনার কাছে আমি এখন আসতে পারিনি। কৌস্তব প্লিজ আপনি। এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা এবং যারা সিম্প্যাথাইজার তৃণমূল কংগ্রেসের সবার বক্তব্য যেভাবে আসছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, এটা শুনে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেয়ারটেকার সিএম থেকে আর তৃতীয়বারের জন্য রাজভবনে শপথ নিতে যাওয়া হচ্ছে না। কেয়ারটেকার সিএম থেকে এরপর এক্স সিএম হয়ে যাবেন, এটা সেখান থেকেই স্পষ্ট। আর একটা জিনিস যেটা আমি বলছি আপনাকে, এই যে এই ঘটনাটা আজকে মোদি সাহেবের আশা এবং তার বক্তব্য, আপনি যদি প্রথমেই শুরু করেন তার বক্তব্যটা, আপনি যদি ভালো করে শুনে থাকেন, প্রথমে উনি আত্মনির্ভর ভারতের কথা বলছেন, আত্মনির্ভর ভারতের কথা বলছেন, অথচ বাংলার বিজেপিকে এখন আপনি আত্মনির্ভর করতে পারলেন না, তৃণমূল নির্ভর বিজেপি। এবং আজকে একটা খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষ এই দুটো ফুলে ঢলাঢলির রাজনীতি যখন তারা ধরে ফেলেছে, এখন তাদের কাছে এই পোলারাইজেশনের রাজনীতি ছাড়া তাদের কাছে আর কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পোলারাইজেশনের কথা বলছেন, একইভাবে নরেন্দ্র মোদী, এটা অত্যন্ত নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনা যে পশ্চিমবঙ্গের মাটিতে দুটো দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে দুটো দলই সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষের ডেভেলপমেন্টাল ইস্যুসকে অ্যাড্রেস করতে, পার্টিনেন্ট ইস্যুসগুলোকে অ্যাড্রেস করতে, চাকরি বাকরি রোজগার বেকারত্ব এগুলোকে কোনোটাই অ্যাড্রেস না করতে পেরে আজকে শুধুমাত্র আর পোলারাইজেশনের কথা বলছি। ঠিক আছে কৌস্তব, থ্যাংক ইউ কৌস্তব। আমি তোমার বক্তব্য শুনলাম, কিন্তু আমার যেটা বলার আছে খুব গুরুত্বপূর্ণ বিষয় অঞ্জনদা, সেটা হচ্ছে যে হঠাৎ কেন সব ছেড়ে দিয়ে হচ্ছে নন্দ ঘোষকে ধরো। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী রীতিমতো সায়েন্টিফিক রিগিংটা তৃণমূল কংগ্রেসের রুখছে। তৃণমূল কংগ্রেস এক্সপেক্ট করেছিল যে আমরা লুটে নেব, আমরা বুথ কন্ট্রোলে নিয়ে নেব, স্বপন দাশগুপ্তের মতো ভালো মানুষরা নির্বাচন করতে পারবেন না, আমরা 100% বুথ নিজেদের কন্ট্রোলে নিয়ে নেব, এটা করতে পারছেন না। যিনি রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব, সুজাতা দেবী কোন গ্রামে গিয়ে গন্ডগোল করবেন, সুজাতা দেবী কোন গ্রামে গিয়ে গন্ডগোল করবেন সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর নয়। আপনাকে বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব ভোট প্রসেসকে প্রপারলি যেতে হয় সেটা দেখা। কেন্দ্রীয় বাহিনীর কাজ নয় যে সুজাতা দেবী কোথায় গিয়ে গন্ডগোল করবেন। আপনারা দুজনে যদি একটু চুপ করেন তাহলে লাস্ট পয়েন্ট বলে শেষ করি। বুথের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভয় দেখাচ্ছে। আরে ভাই এর কোনো প্রমাণ নেই। কেন্দ্রীয় বাহিনী বারংবার বিজেপিদের রিগিং করতে সহযোগিতা করছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে। কেন্দ্রীয় বাহিনী যেই কাজটা করছে, কেন্দ্রীয় বাহিনী যেই কাজটা করছে, তারা বিজেপিকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতেছে। বিজেপিকে জেতাতে হবে। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। বাংলায় যাও,
বাংলায় গিয়ে বিজেপিকে বুদ্ধ আচ্ছা, এবার- করতে সহযোগিতা করো, আর কেন্দ্রীয় বাহিনী সেই কাজটা করছে, এইটা। বারবার বোঝা গেছে। বাংলায় এসে বুদ্ধ এইটা করতে হচ্ছে তৃণমূল বিজেপিকে কংগ্রেসের অভিযোগ। সহযোগিতা ঠিক করছে, আছে, এবার অঞ্জনা- কিন্তু মানুষ তার প্রতিবাদ করছে। আজকে আমরা দেখতে আচ্ছা, পেয়েছি এবার ছেড়ে বিভিন্ন দেন। জায়গায় একটা প্রশ্ন যেভাবে করছি, জয়াকে মানুষের আমি একটা উপর প্রশ্ন অত্যাচার করতে করা চাই, হয়েছে, অঞ্জনা, যদি প্রার্থীদেরকে permission মারা দাও। হয়েছে, বুঝেছি। কেন্দ্রীয় শুনলাম, হ্যাঁ। বাহিনীর অঞ্জনা, যদি অংশ। একটা permission দাও, কেন্দ্রীয় 10 বাহিনী কি seconds, কাজ 10 করছে? seconds। নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শুনলাম, ঠিক, বাহিনীকে শুনলাম, বাধ্য এবার দিয়েছে অঞ্জনা, অঞ্জনা, বিজেপিকে ঠিক আছে, সহযোগিতা আপনার শুনলাম। করার জন্য। অঞ্জনা, আর 10 কেন্দ্রীয় seconds। আপনার বাহিনী বক্তব্য সেই শুনলাম, কাজটা এবার করছে। শঙ্কুর বক্তব্য শুনুন। বিজেপিকে হয়েছে। সাহায্য করছে। এবার অঞ্জনা, এবার 10 অঞ্জনা, seconds, আজকের 10 আলোচনায় seconds। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেটা জয়ারা ওভারলুক করে গেছে। এতগুলো কেন্দ্রীয় বাহিনীর অভিযোগের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ এসছে, সেটা বিশ্বজিৎ দা সিনিয়র লিডার আছেন, আমি মনে হয় উনি আরেকটু ভালো করে এটাতে আলোকপাত করবেন। বিশ্বজিৎ দার কাছেও আমি এটা জানতে চাইবো যে ডেরেক ওব্রায়েন একটা ফর্মাল প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি কমপ্লেন করেছে যে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আমি ভাই বলছি না যে এত বড় Exactly. বাহিনী একটা ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু আমি আপনাকে তার দায়িত্ব মানে নিয়ে বলছি, শঙ্কুরা স্বীকার আরে করে উত্তরটা শুনে নাও, নিচ্ছে। ধৈর্য শঙ্কুরা রাখো। স্বীকার করে আরে ভাই নিচ্ছে বলতে যে দে, ভুল হতেই আরে পারে। ভাই উত্তরটা যেটা শোন, হয়েছে আরে সেটা উত্তরটা ভুল শুনে নে। হতেই পারে। আচ্ছা, কেন্দ্রীয় আরে ভাই বাহিনী উত্তরটা শুনে নে। নিজেরা স্বীকার করে নিল বিজেপি। শেষ, এবার শুনে নে। আমাদের মুখে বসাস না, শুনে নে কথাটা। বিজেপি যা উত্তরটা শুনে নি। বাবু, নরেন্দ্র মোদী বাবু, যেভাবে আমার কথা- শিখিয়ে আরে ভাই, পাঠিয়েছে কথাটা কেন্দ্রীয় শোনো। বাহিনী সেভাবে কাজ করছে। আচ্ছা হয়েছে, এবার বিষয় হচ্ছে অঞ্জনা দেখে নেবেন। আমি একটা কাগজ পেন নিয়ে আপনারা লিখে রাখুন, এতে প্রাক্তন যত নেতা। ফেজ এগোবে তত এই ধরনের ফ্রেমিং তৃণমূল কংগ্রেস বাড়াবে, কারণ ওরা নির্বাচনে টিকে থাকতে পারবে না, বুথ দখল করতে পারবে না, সায়েন্টিফিক রিগিং বন্ধ হবে, তাই সরাসরি কেন্দ্রীয় বাহিনীর মনোবল ভাঙার জন্য ফ্রেমিং তৈরি করা হবে। আচ্ছা, এই ধরনের ফ্রেমওয়ার্ক হবে, বিশ্বজিৎ বাবু, আপনি বলবেন, বিশ্বজিৎ বাবু। যাবে না। বিশ্বজিৎ বাবু, আমি আপনার কাছে যাবো। দরবারে পরিষেবা দেয় মমতা ডেরেক বন্দ্যোপাধ্যায়। ওব্রায়েন। সুতরাং মমতা ডেরেক ওব্রায়েন যে বন্দ্যোপাধ্যায় কথাটা কোনো বলেছে, প্রয়োজন নেই জয়া বুদ্ধ প্লিজ দখল বিশ্বজিৎ করার। বাবু বলতে দাও। জয়া প্লিজ বিশ্বজিৎ বাবু বলছেন, ডেরেক প্লিজ। ওব্রায়েন যে কথাটা বলেছে প্রেস কনফারেন্সে, সেটা রিলেটেড টু একটা শ্লীলতাহানির ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এক স্পেসিফিক অ্যালিগেশন, এবং সেই স্পেসিফিক অ্যালিগেশনটা কিন্তু যার ওপর এই ঘটনাটা ঘটেছে তিনিই কিন্তু এই অ্যালিগেশনটা করেছেন, এবং তার জন্য কিন্তু ওই এলাকার মানুষ এই কেন্দ্রীয় বাহিনীকে ধরে তার বিরুদ্ধে তার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বিচ্ছিন্ন ঘটনা বলে চলা হবে না, বিচ্ছিন্ন ঘটনা বললে হবে না। কেন্দ্রীয় বাহিনীর আক্রমণ করছেন, কেন্দ্রীয় যারা বাহিনীর নিরপেক্ষ একজন নির্বাচন staff। করানোর চেষ্টা করছেন, উনি তাদেরকে কেন্দ্রীয় আপনারা বাহিনীর বদনাম একজন করার চেষ্টা staff। করছেন। কেন্দ্রীয় আপনারা বাহিনী থেকে সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে বদনাম বাইডেন করার আসে। চেষ্টা করছেন। একদমই ক্লিয়ার না। করুন আপনারা, কেন্দ্রীয় ক্লিয়ার করুন বাহিনী, আপনারা। আপনি কেন্দ্রীয় কি বাহিনীর ডেরেককে staff। ডিফার করছেন? ডেরেকটাকে ডিফার করছেন বিশ্বজিৎ দা? কেন্দ্রীয় বাহিনীরই একজন স্টাফ সে, কেন্দ্রীয় এবং সেই বাহিনী ঘটনাটা সরাসরি ঘটিয়েছে। এর জন্য দায়ী নয়, এবং- কেন্দ্রীয় এবং- বাহিনীর কোনো এবং- দোষ নেই, বিচ্ছিন্ন ঘটনা কখনো ডিফার করছেন, বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। ডেরেকের সাথে আলাদা মত পোষণ করছেন, পার্ট এন্ড পার্সেল। এটাই হচ্ছে ঘটনা, Part এটাই and হচ্ছে parcel। সত্যি উঠে এসেছে। তার মানে বিচ্ছিন্ন ঘটনাকে সামগ্রিকভাবে কৌস্তব, কেন্দ্রীয় কৌস্তব কি বাহিনীকে বলছেন? দোষারোপ কৌস্তব করা কি যায় না। বলছেন? একেবারেই না। একটা শ্লীলতাহানির Part ঘটনা। and যারা parcel। দেশের না, জন্য ঠিকই, বিশ্বজিৎ বাবু। একটা এরা ছোট্ট এরা ঘটনা এরা বলে দায়িত্ব কাটিয়ে দেবে, এটা কেন্দ্রীয় আরে বাহিনী, কোথায় ছোট্ট এর ঘটনা? দায়িত্ব আমি তো এর বলছি দায়িত্ব বড় এড়াতে পারে ঘটনা। না। এই কেন্দ্রীয় ধরনের বাহিনীর দায়িত্ব ঘটনা এড়াতে আপনারা পারে না। তৈরি করছেন, কেন্দ্রীয় বাহিনীর সরাসরি দায়িত্ব টার্গেট এড়াতে পারে না। করছেন, সরাসরি যারা অবশ্যই। মাওবাদীদের দায়িত্ব হাতে এড়াতে পারে মরছে, না। অবশ্যই, যারা দেশ বাঁচানোর অবশ্যই। চেষ্টা করছে, কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্ব এড়াতে গণতান্ত্রিক পারে না। প্রক্রিয়ায় নির্বাচন করছে, তাদেরকে সরাসরি অপমান করছে তৃণমূল কংগ্রেস। দেখুন তৃণমূল কংগ্রেসকে, দেখুন তৃণমূল কংগ্রেসকে। গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করার চক্রান্ত। শঙ্কু প্লিজ, তরুণ জ্যোতি। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই বিগত 10 বছর ধরে এতই উন্নয়ন করেছে, রাস্তা এত উন্নয়ন দাঁড়িয়ে আছে, চারিদিকে এত উন্নয়ন যে নির্মল মাঝিকে তার কনস্টিটিউয়েন্সিতে মাথায় হেলমেট পরে ঘুরতে হচ্ছে। সুজাতা খান একটা জায়গাতে, সুজাতা মণ্ডল খান একটা তার কনস্টিটিউয়েন্সিতে যাচ্ছে, কন্টেস্টিং ক্যান্ডিডেট, লোকজন তাড়া করছে। তনুশ্রী চক্রবর্তী বিজেপির প্রার্থী, গ্রামবাসীরা তাদেরকে তাড়া করছে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্তগুলো তুতু ম্যামের যে রাজনীতি চলছে সম্পূর্ণটাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। আমি আপনাকে বলি একটা কথা,
এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে সংখ্যালঘুদের নিয়ে যে কথাটা বলেছেন, যে পোলারাইজেশনের কথা বলেছেন, এটা কিন্তু অ্যাকর্ডিং টু রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে ডিসকোয়ালিফিকেশন অন দি গ্রাউন্ডস অফ করাপ্ট প্র্যাকটিস, তার পলিটিক্যাল পার্টি ডিসকোয়ালিফাই হতে পারে। বিজেপি সেই মর্মে একটাও কোনো রিপ্রেজেন্টেশন করেছে? বা তৃণমূল কংগ্রেস এই মোদি সাহেব আজকে যে হিন্দুদের নিয়ে যে পোলারাইজেশনের কথা বলেছেন সেটাকে নিয়ে কোনো অফিশিয়াল রিপ্রেজেন্টেশন করেছে? কেউ করবে না। শুধু মুখে কুটুম রাজনীতি চলবে, শুধু মুখে রাজনীতি করবে, একে অপরের পরিপূরক হয়ে এরা থাকবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক হয়ে থাকবে। মাছের বাইরে সামনে কিছু বলতে পারি? কখনো এই চৌধুরীকে, কখনো এই কখনো এই টাকার দিকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলার মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই বলেছে যে বিশৃঙ্খলা হচ্ছে না, শুধু আমাদের লোকেরা খুন হচ্ছে, আমাদের একজন খুন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি আমাদের লোকেরা খুন হচ্ছে। এই কথাটা ভুল ব্যাখ্যা ছিল। তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায়। মানুষের ভুল হয়েছে। প্রথম নরেন্দ্র মোদী বাংলার মাটিতে নির্বাচন করতে এসে বারবার ভেদাভেদের কথা বলছে, বারবার সংখ্যালঘুদের কথা বলছে। এটা রাজনীতিতে কাম্য না, এটা গণতন্ত্রে কাম্য না, এটা গণতন্ত্রের অঙ্গ হতে পারে না। গণতন্ত্র কি জানেন? এটা সংবিধান। জয়া ম্যাডাম, গণতন্ত্র কি জিনিস জানেন? জানেন গণতন্ত্র কি জিনিস? কোনদিন দেখেছেন গণতন্ত্র? পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রেখেছেন মানুষের কোনদিন? গণতান্ত্রিক প্রক্রিয়া লুট করেছেন, মানুষ খুন করেছেন, আজকে গণতন্ত্রের কথা শোনাচ্ছেন। একটা কাজ করুন না, আপনারা তো স্বাস্থ্যসাথী কাজ করে দিয়েছেন, ওটা দিয়ে আপনার মাথা যত তৃণমূল এবং বিজেপির মধ্যে পরস্পর মধ্যে চাপানুতোর। তৃণমূল কংগ্রেস বলছে গণতন্ত্রের প্রতিষ্ঠা, সেটা ধরে রাখাটাই নাকি তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য। বিজেপি বলছে গণতন্ত্রে আপনারা কি বোঝেন? আর এই পরস্পর এই দুই দল তারা পরস্পরের বিরুদ্ধে প্রধানত অভিযোগ আনে যে তারা দুজনেই গণতন্ত্রের উপর বড় বড় আঘাত হেঁটে থাকে। উজ্জ্বল, প্লিজ, গণতন্ত্রের প্রশ্নে। গণতন্ত্রের প্রশ্নে আমরা সকলেই জানি যে তৃণমূল মুসলিম ভোটের পক্ষে দিকে তাকিয়ে আছে, সেটা ইউনাইটেড হতে চাইছে, এটা আমরা সকলেই জানি। এবং সেখানে ফুরফুরা শরীফ এবং ওএসসি দুটোই চ্যালেঞ্জ হিসেবে এসছে। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন, চ্যালেঞ্জ নয় উজ্জ্বল, আব্বাস সিদ্দিকী কি চ্যালেঞ্জ হচ্ছে? আব্বাস সিদ্দিকী কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? ওএসসি হয়তো চ্যালেঞ্জ নয়, কিন্তু আব্বাস সিদ্দিকীর কয়েকটি জায়গায় ভালো ইনফ্লুয়েন্স আছে। দক্ষিণ 24 পরগনা ছাড়াও আরও কয়েকটি জায়গায় ইনফ্লুয়েন্স আছে। কিন্তু যেটা বলতে চাইছি, 27 থেকে 30% মতন মুসলিম ভোট আছে। আমরা জানি, সারা দেশের অভিজ্ঞতা, পুরনো ইলেকশনের অভিজ্ঞতা থেকে জানি যে মুসলিমরা যতই বেশি ডিসপিউটেড বা ডিভাইডেড ওপিনিয়ন থাকুক, ইলেকশনের আগে তারা অনেকাংশে এককাঠা হয়ে যায়। যেই দল বিশেষ করে বিজেপিকে যা হারাতে পারবে সেই দলের পক্ষে, যেই সিটে যা হারাতে পারবে, সেই জায়গা থেকে টু এক্সপেক্ট কি ডিভাইডেড ওপিনিয়ন হবে মুসলিম ভোটের খুব ডাউটফুল। বরং লেফট ফ্রন্ট আর কংগ্রেসের যে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, তাদের বেশ কয়েকটা সিটে তারা ভালোই পারফর্ম করবে, কিন্তু সেই পারফরমেন্সটা নেসেসারিলি মুসলিম ভোটের ভিত্তিতে করবে তা নয়। অ্যান্টি ইনকামবেন্সি ভোট ইনফ্যাক্ট অনেকগুলো সিটেই বিজেপি এবং সংযুক্ত মোর্চার মধ্যে ভাগ হয়ে যাবে, যার বেনিফিট টিএমসি নেবে। টিএমসি ওটাকে আরও জাস্টিফাই, আরও কনসলিডেট করার জন্য অ্যাপিল করছে মুসলিম ভোটের জন্য, যেটা আমার মতে আদপেই প্রয়োজন নয়। কেন কি ইলেকশন যত কাছাকাছি আসবে, ডেট যত কাছাকাছি আসবে, ভোট ক্লিয়ারলি ডিভাইডেড হয়ে যাবে। সো এই জায়গা থেকে অ্যান্টি ইনকামবেন্সি ভোট যাতে ভাগ হতে পারে, তৃণমূল সেই দিকে বারংবার যেই কথা উঠে আসছে, কথা বলছে দাদারা, আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটের প্রতি আস্থা রাখছে। আমি এটা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, নন্দীগ্রামে যাওয়ার কারণটাই ছিল, সংখ্যাগুরুর ভেদাভেদ করে না। বাংলার মাটিতে 365 দিন 24 ঘন্টা মানুষকে পরিষেবা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ভাবেননি। রাজনৈতিক দলকে পরিষেবা দিতে দেখা যায় না।
তারা এবার ভাষণে 70% তাকে জবাব মমতা দেবে। বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে 70% গান তাকে করে। জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় 30% সরকার চালিয়েছেন। কোনো 30% বাইরে কিচ্ছু ভাবেননি উনি। সম্প্রদায়কে দেখে নেয় না। মানুষদের মানে বাংলার আসল 100 কোটি মানে মানুষকে অবস্থা নিয়ে পরিষেবা ভাবেননি। যদি কেউ দিয়ে উনি থাকে, ভেবেছেন হজ যাওয়ার কি করে হবে, তৃণমূল কংগ্রেস উনি দেয়, ভেবেছেন ইমাম মমতা বাধা কি করে হবে। বন্দ্যোপাধ্যায়। তাই আসলে আমি ওটা দুধ একটাই দেওয়া কথা গরু বলবো, তো, মমতা সে দুধ দেওয়া বন্দ্যোপাধ্যায় গরু এবার যেভাবে লাঠিটা কাজ মারছে, করছে, লাঠিটা তো আগামী খাবে। 2 তারিখে দুধ দেওয়া বাংলার গরুটা মানুষ লাঠি রায় মারছে, দেবে লাঠি খাবে। এবং না, তৃণমূল তৃণমূল কংগ্রেসের না, ওই বিজেপি দ্বিতীয়বার বলবে। শপথ আর গ্রহণ করবে কোর্টটা মমতা পাশে বসে বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কথা বলছে। শুধু বাংলার মানুষ কোর্টটা সিদ্ধান্ত ভাই, নিয়েছে বাম- যে 2011 তে বাংলার বামপন্থীরা মানুষের ভালো হয়ে ছিল। কাজ যদি কেউ করে সেটা 2011 তিনি আগে করেছেন। বামপন্থীরা ভালো ছিল। 365 আজকে দিন কি হলো? মানুষকে 2011 তে তোমরা কার সাথে সরকারে এসেছিলে? 2011 তে কার সাথে সরকারে এসেছিলে? তখন কি হলো? শঙ্কু কিছু বলছেন? হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, শঙ্কু এই কিছু বোঝা বলছেন? গেছে আমার হ্যাঁ, আমার please, খুব হ্যাঁ। নির্দিষ্ট করে বক্তব্য আছে। আমি যিনি আপনার রাজনৈতিক বিশ্লেষক দাদা আছেন, উনি যেটা বললেন, আমি অনেকাংশে দেখুন যেটা সত্যি সেটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। উনি যেটা বলছেন সেটা আমার মনে হয়েছে যে কিয়দাংশে ঠিক বলেই এতদিন পরে উনি খোলস ছেড়ে সরাসরি প্রকাশ্যে এই আবেদনটা জানিয়েছেন। উনি সরাসরি বলছেন যে ভাই এতদিন ধরে আমি ইমাম ভাতা দিয়েছি, আমি শুধুমাত্র 30% তোমাদেরকে দেখেছি, তোমরা নির্বাচনের সময় আমায় ভোট দেবেন না। কিন্তু মুশকিল হচ্ছে আব্বাস সিদ্দিকীরা কি বলছেন। আব্বাস সিদ্দিকীরা বলছেন ভাই ওয়াকফের টাকা থেকে ইমাম ভাতা দিয়েছো, আমাদের কমের উন্নতির জন্য তুমি কিছু করনি, আমার শিক্ষার জন্য, আমার সংস্কৃতির জন্য, আমার বাসস্থানের জন্য, আমার বেঁচে থাকার জন্য, আমার সরকারি চাকরিতে জায়গা পাওয়ার জন্য কিছু করনি। ভাই বলেনি এতক্ষণ বলেন শোনো। আরে ভাই কথা শুনতে থাকো। একেবারে আরে ভাই বক্তৃতা নয়। এটা জনসভার মধ্যে বক্তৃতা দেওয়া যায় না। এটা বিজেপি ডেলিভারেটলি আগে শঙ্কুবাবুর হয়ে একটা পরে বলবো। কোট করলেন, আমি একটা কারেকশন করতে চাই। আগে শঙ্কুবাবুর হয়ে একটা কারেকশন এটা করতে চাই, যখন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী বা স্বাস্থ্য কার্ড এইগুলো সব যখন করা হয়েছে, সেটা কি হিন্দু মুসলিম দেখে করা হয়েছে? আমি আপনাকে এইটা উত্তর দিতে চাই। উত্তর নিতে হবে, এই প্রশ্নগুলো উত্তর নিতে হবে, উত্তর নিতে হবে। সাহেব আমাকে 1 মিনিট অ্যালাউ করে দিন, উত্তরটা নিয়ে নিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি একাধিক সরকারি প্রকল্প করেছেন, যেই প্রকল্পগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রশাসনিক জায়গায় থেকে ওনার হিন্দু মুসলিম করবার অপরচুনিটি নেই, কিন্তু আমি পাবলিক ফোরামে দাঁড়িয়ে স্পেসিফিক কমপ্লেন করছি তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক বেশি মুসলিম জনে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু যে সমস্ত জন অন্যান্য কমিউনিটি বেশি আছে সেখানে তার ইমপ্লিমেন্টেশন কম হয়েছে। আমি সরাসরি অভিযোগ করছি। সত্যি কথা, কিন্তু আপনি যে বলছেন যে 10 বছর ধরে শাসন শুধুমাত্র 30% তোষণের জন্য, সেই পয়েন্টটুকু আমি খালি বিরোধিতা করছি। আপনি এটা মানেন না যে 30% তোষণের জন্যই আজকের এই সন্তুলন বিগড়েছে? আপনি এটা মানেন না এই তোষণের জন্যই আজকে ওনাকে প্রতিদান চাইতে হচ্ছে মুসলিমদের কাছে? আপনি মানেন না একজন মুখ্যমন্ত্রী কেন 100% মুখ্যমন্ত্রী হবেন না? আপনি মানেন না যে আজকে নির্বাচনের দোরগোড়ায় এসে শুধুমাত্র মুসলিম ভোটের উপর নির্ভর করে একজনকে কেন ভোট চাইতে হবে? আপনি মানবেন না কেন 100% মুসলিম ভোট পাওয়ার জন্য একজনকে ভোট দেবে মানুষের কাছে? মুসলিম ভোট আমাকে দিন, নাহলে আমি নির্বাচন। শঙ্কুদেব পণ্ডারা আগে বলতেন ভারসাম্য, এখন বলেন সন্তুলন। ঠিক আছে, মেনে নিচ্ছি। উনি বলছেন এই সন্তুলন কি একটু ধ্বংস হয়ে যায়নি এই 30% তুষ্টির কারণে? তুষ্টিটা বলতেন, আগে বলতেন তোষণ, এখন তুষ্টি বলেন। তুষ্টি সন্তুলন যাই বলুন না কেন, আসল যে কথাটা সেই বক্তব্যের উত্তরটা নেব। বিশ্বজিৎবাবু আপনার কাছ থেকে ছোট্ট একটা বিরতি নেব। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনার রায়। বিশ্বজিৎবাবু, বিরতির আগে শঙ্কুদেব পণ্ডা অনেকগুলো প্রশ্ন আপনার জন্য রেখেছিলেন, প্লিজ বলুন। আমি বলি কি, এই যে বিজেপি দলটা 80-র দশকের শেষ থেকে এবং 90-এর দশকের গোড়ায়, 90-এর দশকের গোড়ায় আমরা যখন বিজেপি দলের উত্থানটা দেখি, তখন থেকেই আমরা লক্ষ্য করি যে বিজেপি দলের উত্থানটা কিন্তু হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের ওপর ভিত্তি করে। এটাই কিন্তু তাদের আইডিওলজি। মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না। এখন বিজেপির সাথে ছিল, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না।
না বলুন কথা বলতে দিন। মনে হয়নি আপনি যখন কথা বলেছিলেন কথা কেন্দ্রীয় বলেনি। মন্ত্রী ছিল বিজেপি এই থেকে চুপ করুন। তখন মনে হয়নি মাঝখানে কথা একদম বলবেন না। মনে হয়নি তখন। এই কথাগুলো কি বললে এখন বলছেন? খুব গায়ে লাগছে, এখন খুব গায়ে লাগছে। সত্যি কথা আপনার গায়ে লাগছে? এখন গায়ে লাগছে। সত্যি কথা আপনার হ্যাঁ। গায়ে লাগছে? যখন আরম্ভ বিজেপি করবো সাথে ছিল তখন আপনার মনে হয়নি? 90 আজকে এই দশক থেকে কথাগুলো বলছেন? ইতিহাসটা আরম্ভ করবো। আরে করুন না, আপনারা আপনি জানেন নিজের না, ইতিহাসটা বলুন না মশাই। আপনারা জানেন না, আপনারা আপনার কিসের দলের উপর ইতিহাস কি? কিসের উপর বেস তৃণমূল করে, কংগ্রেসের ইতিহাস কি? কিসের উপর বেস কংগ্রেস করে ভেঙে আসলো, আপনারা বিজেপির রাজনীতি সাথে করেন। ঘর করলো, ধর্মীয় আবার ভেদাভেদের কংগ্রেসের কাছে গেল, উপর, ধর্মীয় CPM থেকে ভেদাভেদের উপর চকলেট খাওয়ালো। বেস করে আপনার আপনাদের দলের ইতিহাস কি রাজনীতি। মশাই? ধর্ম ছাড়া, 10 বছরে কি ধর্ম করেছেন? ছাড়া 10 বছরে আরে তোষণ 7 ছাড়া বছরে আপনারা কি করেছেনটা কি? করেছেন? 10 7 বছরে বছরে আপনারা তোষণ কি ছাড়া করেছেন? করেছেনটা কি 7 বলুন? বছরে 10 আপনারা কি বছরে করেছেন? আপনাদের property বেড়েছে, ধর্মের রাজনীতি মানুষের ছাড়া, কি হয়েছে? ধর্মীয় 10 ভেদাভেদের বছর রাজনীতি ছাড়া আপনাদের আপনারা property কিছু বেড়েছে, করেছেন? মানুষের কি আমরা তো হয়েছে? বরাবরই আপনাদের বলেছি, যাদের খাওয়ার টাকা ছিল না, আপনাদের তারা আজকে ধর্মীয় কোটিপতি হয়েছে। ভেদাভেদের মানুষের রাজনীতি কি হয়েছে? আমরা আপনারা বরাবর চুরি করেছেন, বরাবর মানুষের ঘৃণা কি লাভ করেছি। হয়েছে? বলুন না। আপনারা ডাকাতি করেছেন, বলুন না কি লাভ আপনারা হয়েছে? ডাকাতি করেছেন, চাল চোর, ত্রাণ চোর, আপনারা আজকে ডাকাতি করেছেন, EVM মেশিন চোর বিদেশে হয়ে পাঠিয়ে গেছে। দিয়েছেন। চুরি ছাড়া কি এখানকার করেছেন? ব্যাংক ডাকাতদের, এত ক বছরে ব্যাংকে চুরি যারা ছাড়া হাজার করেছেন নাকি বলুন? হাজার হাজার কোটি আজকে টাকা এতগুলো কথা বলছেন, যারা চুরি লজ্জা করেছে, করছে না? তারা আয়নাতে চুরি মুখ করে যারা দেখেন। পালিয়ে গেছে, যারা আপনারা দেশ ছিলেন ছেড়ে কি পালিয়ে কংগ্রেসের গেছে, সাথে ভেঙে আসেন? তাদেরকে আপনারা বিজেপির সাথে ঘর করলেন, দেশ ছেড়ে আবার পালিয়ে গেছে। কংগ্রেসের ঘর আপনি উদ্ধার করে এখান থেকে একদিকে তৃণমূল একদিকে বিজেপি পরস্পর বিরুদ্ধে চুরি এবং ডাকাতির অভিযোগ করছে। এ বলছে তুমি চোর, ও বলছে তুমি ডাকাত। কোস্তা প্লিজ আপনি বলুন। এই যে এটা চলছে না, এই ফুলে ফুলে ঢলাঢলি, এর মধ্যে না মানে আমরা এই কম্পিটিশন চলছে আর কি, কে কত বড় চোর কে কত বড় ডাকাত। গণতন্ত্র নিয়ে এদের আকুতি। আমি একটু বলে নি, আমি বলে নি, আমি ইন্টারাপ্ট করব না, আমি ইন্টারাপ্ট করব না, আমি আচ্ছা বলে নি তারপরে করো, আমি বলে নি তারপরে করো। 2011 সালে তোমরা আচ্ছা কোস্তা বলবেন। আচ্ছা আমি বলে নি তারপর বলো। কোস্তা বলবেন আপনি, কোস্তা বলবেন। গণতন্ত্র নিয়ে এই দুটো দলের এত আকুতি। একটা দলের ইভিএম পাওয়া যায় ঘরে, আর একটা দলের ইভিএম পাওয়া যায় গাড়িতে। তো এই নিয়ে এই দুটো দল এখন গণতন্ত্র নিয়ে আকুতি করছে। আপনারা এই যে এই দুটো দলকে নিয়ে এই চলছে না, এদের দুজনের মধ্যে দড়ি টানাটানি, আপনারা দেখুন তো। আবার বিরক্ত করলে তরুণ, আমি তাহলে বলতে দেবো না। বলো না, তোমার জোট সঙ্গী 2011 সালে সরকারে এসেছিলে তোমরা মমতার সাথে জোট করে লেফটের বিরুদ্ধে। তাহলে আজকে তোমার জোট সঙ্গী হলো? আচ্ছা ঠিক আছে, তরুণ জ্যোতি তোমার ভুল সাথে- বলছো। তোমার সাথে আরো একটা একটা add-on আছে। শঙ্কুপন্ডা, আর ধর্মনিরপেক্ষ সেখানে দল CBI কৌস্তব, তাকে সিদ্দিকী। আজকে সেই শঙ্কুপন্ডাকে নিজের সাথে ধর্মনিরপেক্ষ দল সিদ্দিকীর সাথে হাত মিলিয়েছে কংগ্রেস। শঙ্কুপন্ডাকে ভালো হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ শঙ্কুপন্ডা ভালো হয়ে গেছে। আজকে মুকুল রায় ভালো হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ বামফ্রন্টের বিরুদ্ধে তোমাদের ছিল। আচ্ছা তোমাদের ইন্দিরা গান্ধী কি বলতো? বামফ্রন্ট ইন্দিরা গান্ধী কি বলতো? ইন্দিরা গান্ধীকে ডাইনি কে বলতো? ইন্দিরা গান্ধীকে ডাইনি কে বলতো? চোর ছিল, আজকে ভালো হয়ে গেল। বলো না, ইন্দিরা গান্ধীকে ডাইনি কে বলতো? 2011 সালে কাদের বিরুদ্ধে লড়াই করেছিলে? আজকে কি হলো? তোমাদের দলে গেল 2011-তে কাদের বিরুদ্ধে লড়াই? বামফ্রন্টের অপশাসন। আজকে কোথায় ভালো হয়ে গেল? শুভেন্দু অধিকারী নিয়ে আপনারা কি বলতে পারছেন না? শুভেন্দু অধিকারী আপনাদের কাছে ছিলেন, আপনাকে 6 মাস আগে শুভেন্দু অধিকারী ছিলেন আপনাদের কাছে খারাপ, আজকে আপনাদের কাছে ওয়াশিং মেশিন। আপনারা ওয়াশিং মেশিন আমার মনে হয় এই উত্তরটা আমার দেওয়া উচিত। রঞ্জনদা আমার মনে হয় এই উত্তরটা দেওয়া উচিত। এই ওয়াশিং মেশিনের উত্তরটা প্লিজ আমি অনুরোধ করব সবার কাছে। আমি নিজে যখন উপস্থিত রয়েছি আমাকে প্লিজ 1 মিনিট অ্যালাউ করুন। এই উত্তরটা আমার দেওয়া উচিত। এটা বারবারই তৃণমূল কংগ্রেস বলে, ফলে আমি প্লিজ 1 মিনিটে উত্তরটা দিয়ে দিই। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে, যারা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, আমার মতো যারা এসেছেন, আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনারা তুলেছিলেন। আমরা যে কোনো ধরনের তদন্ত ফেস করছি, কিন্তু আমার প্রশ্ন যে কোথায় চলে গেলেন বিনয় মিশ্র? ভাই বলতে দাও, এতক্ষণ শুনেছে আমার বিরুদ্ধে অভিযোগ, আমাকে জাস্টিফাই, আরে 1 মিনিট জাস্টিফাই করতে দাও, আরে ভাই জাস্টিফাই করতে দাও, বলতে দিন, বলতে দাও। শঙ্কুদেব পন্ডা চোর, শঙ্কুদেব আরে ভাই বলতে দিবি না, কলেজ ইলেকশনকে বলতে দে গণতন্ত্র লুট ভাই, করে, আমরা তো এই তদন্ত ফেস শঙ্কুদেব করছি। পন্ডা দিনের পর দিন আরে ভাই তদন্ত তো ফেস করে, করছি, বিনয় মিশ্র আজকে সেই কোথায়? জায়গায় দাঁড়িয়ে তোর কংগ্রেসের কি কথা শুনবো? এত অপ্রাসঙ্গিক একটা আলোচনায় ডিস্টারবেন্স করে যাচ্ছে। তোর তো অপ্রাসঙ্গিক, বাংলায় তো সব সিটে জিততে পারবি না। আরে এটা শঙ্কুদা অপ্রাসঙ্গিক দল কোর্ট বেকার সময় নষ্ট করছিস প্রাইম টাইমে এসে। একটু চুপ করে শোন না, সেটা বলছি। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আচ্ছা শোন না, আমাদের বিরুদ্ধে অভিযোগ, তো আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা তদন্ত ফেস করব। আগামী দিনে দলও বলেছে তদন্তে যদি আমরা দোষী প্রমাণিত হই
যা শাস্তি দেবে আইন আদালত মাথা পেতে নেবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি আসবো, যে আরো একজন অতিথি উপস্থিত হচ্ছেন, পাপিয়া অধিকারী, বিজেপির এই প্রার্থী আজ আক্রান্ত হয়েছেন। ভোট চলাকালীনই তার দলের কর্মী আক্রান্ত হয়েছিলেন এবং সেই দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে আক্রান্ত হন খোদ প্রার্থী পাপিয়া অধিকারী। পুলিশের সামনেই অভিযোগ, গায়ে হাত দেওয়া হয় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের এই বিজেপির এই তারকা প্রার্থী গায়ে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। নবগ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীকে তরোয়ালের কোপ দেওয়া হয়। জখম কর্মীকে উলুবেড়িয়া হাসপাতালে দেখতে চান পাপিয়া, সেখানে তারপর হামলা হয়। হাসপাতাল চত্বরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। দেহরক্ষীরা কোনো ক্রমে সরিয়ে নিয়ে আসেন পাপিয়া অধিকারীকে। সেই পাপিয়া অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে পাপিয়া কিছু বলেও ছিলেন সন্ধ্যেবেলায়, আমরা একবার শুনে নেব পাপিয়া অধিকারী কি বলেছিলেন এই ঘটনা নিয়ে। হসপিটালে যে এরকম লোহার রড থাকে আর এই থাকে, হঠাৎ কজন আমার উপর চড়াও হলো। আমি নাকি বাড়ির লোক, আমি বিধায়ক হতে এসে যে কী ভুল করেছি, আর আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে আমার দুজন সিকিউরিটি ছিল, তাদেরকে উপর দিয়ে প্রচণ্ড কিল চড় ঘুষে আমার কাঁধে এবং মাথায়, ছেলেদের হাতে কি প্রচণ্ড জোর, আমার মাথায় মারতেই থাকছে। আমি যে আমায় মারছে কেন, আমি করলামটা কি, আমার অপরাধটা কি? আমি আমার সমর্থককে দেখতে এসেছি এবং আমি জিজ্ঞেস করছি যে কী করে এটা হলো। এটা একটা অপরাধ আমার? আজকে 2021 এটা আমার কাছে একটা প্রশ্ন যে গণতন্ত্র কি একেবারে শেষ হয়ে গেল? তাহলে এই ইলেকশন এগুলো কি প্রহসন? পাপিয়া অধিকারী, আমরা বুঝতেই পারছি একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন আপনি। নিঃসন্দেহে এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা এর আগে করেননি, আপনারা এর আগে হয়নি। আমি বুঝতেই পারছি অত্যন্ত খারাপ অবস্থা। এখন আশা করি আপনি ভালো আছেন, একটু সুস্থ আছেন। কিন্তু বলবেন সব মিলিয়ে ঘটনাটা যখন হলো তখন আপনার আশেপাশে পুলিশ বা আধা সামরিক বাহিনী বা আপনার দেহরক্ষীরা, আপনার দলের কর্মীরা কি অবস্থায় ছিল, সব মিলিয়ে কীভাবে ঘটনা ঘটলো, এখান থেকে বেরিয়ে এলেন কীভাবে? অঞ্জল অনেকদিন বাদে কথা হচ্ছে, ভালো তো? আগে অঞ্জলের সাথে অনেকদিন বাদে কথা হলো বলে হাই। আর তারপরে আমি বলছি যে এই যে ঘটনাটা হঠাৎ ঘটলো, এটা একেবারে বিয়ন্ড মাই রিমোটেস্ট থট। হঠাৎ করে যে মানুষ এরকম আমাকে মারতে পারে, আমার সমর্থককে আমি দেখতে গেছি, তরোয়াল দিয়ে ফালা করে কাটা, তার ছেলেরও হাত পা ভাঙা, তারা কলকাতায় কোথায় যাবে, কিভাবে যাবে, আদৌ সেখানে ইমিডিয়েট চিকিৎসা শুরু করা যায় কিনা, আমি সেইটাই চিন্তা করছিলাম। হঠাৎ করে আমাকে ওরা মারতে শুরু করে দিল। এটা হতে পারে, এটা আমার এখনো মাথায় আসছে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা এরকম করেছেন, ভাই আপনাদের সুমতি হোক। আর যদি এইরকম এটা যদি রাজনীতি হয়, এটা যদি গণতন্ত্র হয়, তাহলে কিন্তু আমাদের আরেকবার ভাবতে হবে যে আমরা কোথায় এগোচ্ছি, রাজনীতি কোন জায়গায় যাচ্ছে, কোন দল করছে সেটা বড় কথা নয়, কিন্তু আপনাদের ভেতরে যে বর্বরতা ঢুকে পড়েছে, মনুষ্যজনিত কোনো কাজ হচ্ছে না। ফার্স্টলি তো উই আর হিউম্যান বিংস, আমাকে তো মানব দরদি হতে হবে, যে দলই আমি করি না কেন। আগে তো আমাকে দেখতে হবে দ্যাট হি ইজ अगेन অ্যানাদার ফেলো পারসন, আমারই আরেকজন মানুষ। আপনারা আমাকে হঠাৎ মারতে শুরু করলেন কেন? তো কোনো মানে হয় না। আপনারা তো হেরে যাবেন, হেরে তো যাবেনই, হেরে বসে আছেন এক্স্যাক্টলি, যে প্রচন্ড ব্যাড গভর্নেন্স হচ্ছে। এক্স্যাক্টলি আমার এই প্রশ্ন, বিশ্বজিৎ বাবু বা শঙ্কুদেব পণ্ডা, জয়া দত্ত বা তরুণজ্যোতি তেওয়ারি, আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন। সুজাতা মণ্ডল আক্রান্ত হয়েছেন,
পাপিয়া অধিকারী আক্রান্ত হয়েছেন। আমরা মাত্র দলমত নির্বিশেষে পাপিয়া যেটা বলছেন। অঞ্জনদা আমি একটা কথা বলছি সবার সামনে। অঞ্জনদা আমি যেটা বলছি বিষয়টা হলো পাপিয়াদি যেই কথাটা বলেছে আমাদের সবার আগে মাথায় রাখতে হবে যে এই নির্বাচনের পুরো দায়িত্বে আছে নির্বাচন কমিশন এবং আধা সংরক্ষণ বাহিনী। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস আর এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যেভাবে শিখিয়ে দিচ্ছে সেভাবে কাজ করছে, নরেন্দ্র মোদী যেভাবে শিখিয়ে দিচ্ছে সেভাবে কাজ করছে। আজকে নির্বাচন সুজাতা মণ্ডল যখন আক্রান্ত হয় তখন আপনি এতটা নিরাসক্ত গলায় বলতে পারেন নির্বাচন কমিশন নির্বাচনের তার এখতিয়ারে নির্বাচন কমিশন, আপনি বলতে পারেন এতটা নিরাসক্ত হয়ে বলেন কিভাবে? আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এতটা নিরাসক্ত হন কিভাবে? যে দলেরই হন না কেন মানুষ মব একটা আক্রমণ করবে এইভাবে? প্রশ্নটা তাহলে এটাই, সেটা সুজাতা মণ্ডল হতে পারে আপনার দলের, সেটা পাপিয়া অধিকারী হতে পারে অন্য দলের। যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চলছে, কেন্দ্রীয় সরকার পুরো দায়িত্বে আছে। দিদি ভাই একটু পড়াশোনা করুন না, তৃণমূল করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া নাকি অশিক্ষিত হতে হয়? একটু পড়াশোনা করুন, ল এন্ড অর্ডার স্টেটে খালি থাকে, ল এন্ড অর্ডার স্টেটে খালি থাকে, সেটা দায়িত্ব পাপিয়া অধিকারী বলছে, প্লিজ প্লিজ এক মিনিট, প্লিজ একটু চুপ করুন। পাপিয়া প্লিজ বলুন। মনুষ্যত্বের অবনমন ঘটেছে এবং সেটা সাংঘাতিক প্রশ্রয়ের জন্য একটা শাস্তি আমরা দেখতে পারলাম না গত 10 বছরে, এবং মনুষ্যত্বের অবনমন ঘটেছে, দুষ্কৃতীরা একবারে মাথার উপর উঠেছে। এটা ঠিক নয় অঞ্জন, হোয়াট এভার দল ইউ গো ফর, কিন্তু এটা তো সম্ভব নয়, এটা মেনে নেওয়াই সম্ভব নয় যখন তখন কোনো লোক এসে আমাদের মারছে ধরছে। আমি একটা বিধায়ক পদে আছি, আমি ভাবছি অন্যান্য মহিলাদের তাদের কি হচ্ছে। আজকে রাতটা এই যে প্রচন্ড ভোট পড়েছে কিন্তু বিজেপির ফেভারে, এখানে উলুবেড়িয়ার দক্ষিণে মানুষরা এসে কিভাবে আমাকে আমি বুথে বুথে গেছি, তারা কিভাবে আমাকে আলিঙ্গন করেছে, মহিলারা কিভাবে বলেছে দিদি আমরা একটা অন্যরকম সরকার চাই, আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু সেটা পরের কথা, কিন্তু মনুষ্যত্বের অবনমন এভাবে ঘটলে তো এই সরকার ঠিক। বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু, আমরা মাঝখানে কথা বলবেন না। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা একটাই কথা বলতে পারি, আমরা কোনো রকম হিংসাকে আমরা কিন্তু প্রশ্রয় দেই না। কিন্তু দাঁড়ান, আজকে ইলেকশন কমিশন কিন্তু এই দায় এড়াতে পারেন না। আজকে সুজাতা মণ্ডল খান আজকে খানাকুলে আমাদের প্রার্থী যেভাবে প্রণীত হয়েছে আজকে কিন্তু সেটাও কিন্তু সমানভাবে কিন্তু কন্ডেমেবল, সেটা কিন্তু সমানভাবে সেটা কিন্তু কন্ডেম করতে হবে। দাঁড়ান, আরে কথা শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন। আপনারা কি করেছেন? অক্সিজেন কম যায়, আরে আপনারা কি করেছেন? কম যায়, সেটা হলো ট্রিটমেন্ট করানো দরকার। আপনাদের কাছে ট্রিটমেন্ট হচ্ছে মাঝখানে কেন কথা বলছেন? মাঝখানে কেন কথা বলছেন? তরুণ কি বলছেন? তার আগে বিশ্বজিৎ বাবু শেষ করতে দিন, বিশ্বজিৎ বাবু শেষ করুন প্লিজ। অঞ্জনদা, পশ্চিমবঙ্গের রাজনীতি আমি আসবো, বিশ্বজিৎ বাবু শেষ করুন। পশ্চিমবঙ্গ আজকে দাঁড়িয়ে আছে রাজনৈতিক হিংসা 1 নম্বর, 18% শেয়ার করে পলিটিক্যাল ভায়োলেন্স, তার একমাত্র দায় তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের কচি কাজা দুটো ছোকরা কি বলছে? তরুণ বিশ্বজিৎ বাবু শেষ করুন, তরুণ বিশ্বজিৎ বাবু শেষ করুন, তারপর বলবেন। আপনি বলবেন, বিশ্বজিৎ বাবু শেষ করুন, বুঝেছি? বিশ্বজিৎ বাবুকে শেষ করতে দিন, বিজেপি বিশ্বজিৎ বাবুকে শেষ করতে দিন। 2 দফায় এবং আজকে যে 3য় দফার ভোট, বিজেপি যে সিস্টেম্যাটিক ওয়েতে যেভাবে সন্ত্রাস চালিয়েছে সেটাও কিন্তু কন্ডেম করা উচিত। আজকে যে কোনো সন্ত্রাস তৃণমূল কংগ্রেস কিন্তু সমর্থন করে না এবং তৃণমূল কংগ্রেস কিন্তু কন্ডেম করে। আমরা একটাই জিনিস জানি যে আজকে নির্বাচন 2018 থেকে এই ধরনের সন্ত্রাসকে কন্ডেম করেন, যখন অতগুলো সিট আনকন্টেস্টেড জিতেছিল তৃণমূল কংগ্রেস। অঞ্জন বাবু, ত্রিপুরাতে
85% সিট, 85% সিট ত্রিপুরাতে আনকন্টেস্টেড জিতেছে, আনকন্টেস্টেড জিতেছে ত্রিপুরাতে। পাপিয়াদি অভিযোগ করেছেন আক্রমণটা হসপিটালের মধ্যে হয়েছে। আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করিনি, শুভ্রাংশু রায় আক্রান্ত হয়েছে নমিনেশন দিতে গিয়ে। আমরা থানা দাঁড়ান, পাপিয়াকে যাবো। পাপিয়া কি বলছেন? অঞ্জন আই ওয়ান্ট টু সাইন আপ। আমার শরীরটা ভালো লাগছে না আসলে। হ্যাঁ, আই ওয়ান্ট টু, আর এত চিৎকার চেঁচামেচির মধ্যে সত্যি আমার ভালো লাগছে না। তবে আমি খুব সন্ত্রস্ত, এরকম যদি চলতে থাকে আমি পলিটিক্স ছেড়ে দিচ্ছি, সব কিছু ছেড়ে দিচ্ছি। আমি একটা জিনিস, শুধু একটা জিনিস কথা বলছি, কোনো রাজনীতি নয়, কোনো কিছু নয়, মানুষ হিসাবে কিন্তু আমি সন্ত্রস্ত। কারণ আমাদের মানবিকতা যেদিকে এগোচ্ছে, সেটা যাই হোক, সেটা কিন্তু একটা সুস্থ সমাজের কথা বলছে না। তাই আগে একটা সুস্থ সমাজ, তারপরে কিন্তু আসে রাজনীতি, তারপরে আসে ক্ষমতা, তারপরে আসে ক্ষমতায়ন। একটা কথা আছে না, যে নাম নাম অত্যন্ত ভালো কথা বলেছেন। আমি জয়া এটাই বলছি, জয়া ঠিক এটাই বলতে চাইছি। আমি কেন করব? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সুস্থ সমাজকে লক্ষ্য যদি হয়, তাহলে জয়া সুস্থ মানসিকতাটা বেশি দরকার হয়। অঞ্জনদা, একটা কথা বলবো, যা কতগুলো অসুস্থ মানুষ তৃণমূলে, সুস্থ সমাজ কি করে দেবে? তৃণমূলের মস্তিষ্ক বিকৃত হওয়া অসুস্থ মানুষগুলো সুস্থ সমাজ কি করে দেবে? যে তৃণমূল তখন কিন্তু ওই ধরনের অসুস্থ মানসিকতার প্রতিফলনই ছিল। আপনাদের সমর্থকরা যখন মারছিলেন সুজাতা মণ্ডলকে, আক্রমণ করছিলেন, তখন ওই অসুস্থ মানসিকতা ছিল। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার কি করবে? সরকারের মারছে তৃণমূল, কেন্দ্রীয় তৃণমূল নিজেদের গোষ্ঠী, নিজেদের দলের মধ্যে তৃণমূল মারছে, নিজেরা মারামারি করেছে। আধা সংরক্ষণ বাহিনী কি করছিল? আধা সংরক্ষণ বাহিনী কি করছিল? পুলিশ জয়া প্লিজ, একটু জয়া, নিশ্চয়ই বাবু প্লিজ বলুন। আমার কথাটা শেষ করতে দিন। নব্য বিজেপি ভার্সেস আদি বিজেপি, নব্য বিজেপি। শেষ করতে দিন, তারপর বলবেন। 294টা সিটের মধ্যে অর্ধেক সিটই তো তৃণমূল থেকে যারা গেছে তাদেরকে দেওয়া হয়েছে। তো এই দ্বন্দ্বটা হচ্ছে আদি বিজেপি ভার্সেস নব্য বিজেপি, তার প্রতিফলন হচ্ছে এটা, যেখানে যেখানে দেখছেন। পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে নেই। একটা নির্বাচন কমিশনের নমিনেশন জমা দিতে গিয়ে আপনাদের নমিনেশন নেই, পরিস্থিতি আপনাদের হাতেও নেই। আমাদের শুভ্রাংশু ক্যান্ডিডেট বীজপুরের, উনি আক্রান্ত হচ্ছেন কোথায়? কমিশনে নমিনেশন পত্র দিতে গিয়ে। হসপিটালের মধ্যে আক্রান্ত হচ্ছেন পাপিয়াদি। আরে তৃণমূল মারছে, আপনি বুঝুন, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন। এদের কারো নিয়ন্ত্রণ আপনাদের নেই। রাজ্যটা রসাতলে দিয়ে দিয়েছেন। 2 তারিখ ছেড়ে দিয়ে যান, বাংলায় যাতে মানুষ সুস্থ শান্তিতে থাকে, পাপিয়াদির মতো মহিলারা পার্টিসিপেট করতে পারেন। আরে সুজাতাদি কার বিরুদ্ধে অভিযোগ করছে? সুজাতাদি তো আপনার সিআইর বিরুদ্ধে অভিযোগ করছে। সুজাতার খায়ের বক্তব্য শুনেছেন? একেবারেই না। সুজাতার খা অভিযোগ করছেন, বলছেন আইসি রেসপন্সিবল। আরে বলছে আইসি রেসপন্সিবল, তৃণমূলের দিকে আঙ্গুল তুলছেন, আইসি প্রোটেকশন দিতে পারে না। তৃণমূলের দিকে আঙ্গুল তুলছেন। 150টা মানুষ খুন করার পরে আবার কি করবেন? বিজেপি ভার্সেস বিজেপি, আদি বিজেপি ভার্সেস নব্য বিজেপি। তৃণমূল থেকে যাওয়া যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, এই তাদের সাথে লড়াই, তাদের সাথে লড়াই আদি বিজেপি। ঠিক, ইলেকশন কমিশন বলল 5 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে 3টে তৃণমূল, 2টো বিজেপি। আমি মেনে নিচ্ছি, যদি যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মেনে নি বিশ্বজিৎ দা, তাহলে তো বুঝতে হবে এটা গ্রামবাসীদের ক্ষোভ। এখানে পার্টি ইম্পর্টেন্ট নয়। উজ্জ্বল প্লিজ, উজ্জ্বল প্রভোগ করেছেন, তাই হয়েছে। উজ্জ্বল প্লিজ বলুন। আমার যেটা বক্তব্য,
কোনো দলেরই কোনো মোরাল রাইট নেই আজকে আর এই হিংসা নিয়ে যে আলোচনা হচ্ছে, না শঙ্কুদেবের কোনো মোরাল রাইট আছে না তৃণমূলের কোনো মোরাল রাইট আছে, কেন কি দুদিকেরই ক্যান্ডিডেট আক্রান্ত হচ্ছে, যেটা একটা ভায়োলেন্সের কালচার তৈরি হয়েছে আজকে নয় অনেক দিন থেকে। কিন্তু এইবারের ইলেকশনে যত ফেজ এগোচ্ছে ভায়োলেন্সের প্রবণতাও বাড়ছে, এটা হচ্ছে মেন কনসার্ন। সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা চাই যে আলোচনা হোক, তৃণমূল সরকার কি কাজ করেছে, বিজেপি যদি সরকারে আছে তারা কি করতে চায়, এটার উপর আলোচনা হোক। একটা একে অপরের কেন্দ্র প্রার্থীর উপর আঘাত করা, এই নিজেদের গুন্ডাদের লেলিয়ে দেওয়া, এই ধরনের কালচার পুরো পশ্চিমবাংলার সারা দেশের সামনে পশ্চিমবাংলার অভিযোগ কিভাবে আসছে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে রিগিং করতে দিচ্ছে না বলে তৃণমূল লেগে গেছে, বিজেপি রিগিং করতে কিছু না পারলে ইভিএম নিয়ে পালিয়ে যায়। মানুষ বাধা সৃষ্টি করেছে, সাধারণ মানুষ বাধা সৃষ্টি করেছে। বিজেপি মনে করেছিল সাধারণ মানুষ তো সুজাতাদিকে তাড়িয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে ভোট লুট করবে। যখন দেখলো সেটা সম্ভব হচ্ছে না, তখন তারা অভিযোগ তুলছে। আগামী 2 তারিখে মানুষ রায় দেবে, বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2 তারিখ জানা যাবে কি হবে, আগামী 2 তারিখ জানা যাবে। তার আগে আজ এরকম যেরকম ভাবে দুই যুযুধান শিবির বা রাজনৈতিক দলগুলো যেভাবে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ সারাচ্ছে, যেভাবে আক্রমণ নামিয়ে আনছে, ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে যাচ্ছে। পাপিয়া অধিকারী বস্তুত অসুস্থ বোধ করে তিনি বেরিয়ে গেলেন, মানে ঘটনাটা এরকমভাবে একটা ট্রমা হিসেবে আসছে। এরা আর কেউ বুঝতে পারেন না এটা ট্রমা হিসেবেও কীভাবে আসতে পারে। এতটা নির্মমতা এসে যাচ্ছে কেন সমাজে? এই ধরনের ভাবনার একটা প্রজ্বলন্ত দৃষ্টান্তগুলো ক্রমাগত উঠে আসছে কেন? কেন উজ্জ্বল চৌধুরী যে কথা বললেন, কেন উন্নয়ন অথবা অনুন্নয়ন, কেন এই ধরনের আলোচনা হচ্ছে, ডিসকোর্স হচ্ছে না? তার বদলে কোন পথে যাচ্ছি আমরা? যে পথে যাচ্ছি মানুষ দেখছেন, আপনি দেখছেন, আমি দেখছি, আপনারা রায় তৈরি করছেন।